জনসংখ্যা বৃদ্ধির যে হারটা তোমরা সবাই জানো, সেই বৃদ্ধির হারটা বেশ অনেকটাই কমে যাচ্ছে। ফলে এই যে এখন 800 কোটির কাছাকাছি পৃথিবীতে লোক, তার ভার বহন করার ক্ষমতা নেই। নেচারও থাকবে আর মানুষও থাকবে, ওই 800 কোটি হলে হবে না, ওটা 400-500 হলে হতে পারে। কিন্তু জনসংখ্যা বৃদ্ধি হচ্ছিল, এখন বৃদ্ধির হার কমছে। যেমন আমাদের ভারতবর্ষে প্রতি বছর 2 কোটি করে বাড়তো, কিন্তু এখন দেখা যাচ্ছে 1 কোটি করে বাড়ছে, আরও কমে যাবে ক্রমশ। এবং কোনো কোনো রাষ্ট্র ভয় পাচ্ছে যে সেই ভাষা, সেই ধর্ম, সেই সংস্কৃতি, তার কালচার, সেই জনসংখ্যা থাকবে কিনা। যেমন জাপান, যেমন গ্রিস, যেমন দক্ষিণ কোরিয়া। সেখানকার সরকার ঘোষণা করেছে গর্ভধারণ থেকে চাকরি পর্যন্ত সমস্ত দায়িত্ব সরকারের, কিন্তু সেখানে জনসংখ্যা বাড়ানো যাচ্ছে না। এবং সারা পৃথিবীতে সব জায়গাতেই জনসংখ্যার বৃদ্ধির হার কমছে। এইটা একটা পজিটিভ ব্যাপার। হয়তো 50 বছর পরে দেখা যাবে যে অনেক জায়গায় ফাঁকা পড়ে থাকছে, অনেক জায়গাতেই আবার গাছপালা গজিয়ে উঠছে, এটা হয়তো দেখা যাবে। মানুষ না থাকলে যা সেটাই। আজকের এই মুহূর্তে পৃথিবীর 800 কোটি লোক যদি হঠাৎ কোনো কারণে মারা যায়, তাহলে জানবে পরের বছর আজকের এই মুহূর্তে গোটা পৃথিবী সবুজ হয়ে যাবে। সে অ্যাটমিক পাওয়ার প্ল্যান্ট থেকে আরম্ভ করে 225 তলা বাড়ি থেকে আরম্ভ করে সব সবুজ। তুমি যে বাড়িতে থাকো জাস্ট 3 মাস থেকো না, এসে দেখবে লতা পাতা একদম একদম। পৃথিবীতে গাছটাকে প্রাণ না বলে অন্য কি একটা টার্ম ব্যবহার করে, কি বলে রে? গাছগুলোকে প্রাণ বলিস না তো, তোরা কি বলিস যেন? মানে গাছ, এই যে গাছ যে একটা জীব প্রাণ, এর ক্ষমতা হচ্ছে সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি। 25 তলা বাড়ির ওপরেও কর্নারে যদি একটা বট গাছ হয়ে যায় কোনো রকমে, তাকে যদি বাধা নেওয়া দেয়, পুরো পুরো বিল্ডিংটা সে অধিকার করে ফেলবে। এত তার ক্ষমতা, যেটা দেখলে বোঝা যায় না। এটা বাঘের ক্ষমতা বেশি বলে মনে হয়, কিন্তু তা নয়, গাছের ক্ষমতা খুব। শুধু সরকার আইন করে 1 বছর এখানে যাতায়াত বন্ধ করে, তুমি আসতে পারবে না। 3-4 মাসের, মানে বিশেষ করে বর্ষাকালে তো ঝোপ জঙ্গলে ভর্তি হয়ে যাবে। হয়ও তো, এরা কেটে ফেলে। এই যে তুই প্রজাপতির কথা বলছিস না, দুদিকে বর্ষাকালে ঝোপ জঙ্গলে হয়ে যায়, জঙ্গল হয়ে যায়। এবং প্রজাপতির হচ্ছে 2টো সিজন, একটা হচ্ছে শীতের পর আর একটা হচ্ছে গরমের, এই বর্ষার পর। এবার আমরা যখন প্রজাপতি দেখতে আরম্ভ করি, উমা দেখি একদিন সব কেটে ফেলছে, আশপাশের লোক আপত্তি করে। আপনার ইন্টারেস্ট হলো কি করে এই সমস্ত প্রজাপতি পাখি? এইটা আমি যেটা শুনি ভারী আশ্চর্যের ব্যাপার জানো, অনেকেই বলে যে উমুকের সঙ্গে আলাপ হওয়ার পর বা এই হওয়ার পর, আমি ভাবি সেরকম হয় না, এটা তো শিশুকাল থেকেই থাকবে। আমার একদম ছেলেবেলা থেকেই রয়েছে। আমার প্রথম ওয়াইল্ড লাইফ হচ্ছে পিঁপড়ে, মনে হয় অনেকেরই তাই। আমার তো ওয়াইল্ড লাইফ ফার্স্ট হচ্ছে পিঁপড়ে। আমি সে তো ঘরেই পিঁপড়ে নিয়ে, হ্যাঁ, আমাদের যে পুরনো বাড়ি, আমি যেখানে থাকি তার কাছেই সেই বাড়িটা খুব পুরনো, ফলে সেখানে তো 14 রকমের পিঁপড়ে আমি আইডেন্টিফাই করেছি। এবং আমার একটা বই আছে আমার জীবন বলে, তাতে দেখবে এগুলো সব উল্লেখ রয়েছে, প্রত্যেকটা সাইন্টিফিক নাম লেখা, ইংরেজি নাম, বাংলা নাম, এসব লেখা রয়েছে। আমি পিঁপড়ে নিয়ে প্রচুর চর্চা করেছি। তারপর আস্তে আস্তে বাড়ির বাইরে আশপাশে যখন একটু বড় হলাম, তখন আমাদের ওখানে বালিতে তো প্রচুর ফাঁকা জায়গা ছিল। এই ধরো মাঠ ঘাট ছিল, কারখানার মাঠ, তারপর বিবিডাঙ্গার মাঠ, মাস্টারদের মাঠ, এইসব জায়গা একবারে স্বর্গ। ঝোপ ঝাড়, বন জঙ্গল তো, আর কত কিছু খাবার জিনিস। বনে জঙ্গলে যে কত কিছু খাবার জিনিস, ধরো আরশাওড়ার ফল খাচ্ছি, তোমরা খেয়েছো নিশ্চয়ই আরশাওড়ার ফল। আরশাওড়ার ফল, তেলাকুচো, বইচি এখন দেখা যায় না, বইচি। তেলাকুচোটাও কমে যাচ্ছে, কিন্তু একদম দেখা যায় না। আরে আরশাওড়াই কমে যাচ্ছে, কি বলছো? আরশাওড়াটা আমি নাম শুনেছি কিন্তু দেখিনি। আরশাওড়া কমে যাচ্ছে। এবার সেই সব ফল খেতাম, তারপর ফলসা খেতাম, সেই সব গাছপালা তো খুব কমে গেছে। ফলসাটা এখনো দেখা যায়। পাকা আমড়া খেতাম, আমড়া গাছ ছিল খুব কম। তুমি বাজারে দেখবে, বনে জঙ্গলে গাছ দেখলেও ফলসা হয়ে আছে বড় একটা দেখতে পাবে না। যে পরিবেশ হলে ফলসাটা হবার কথা, সেই পরিবেশটা ফলসা পায় না। সেই কারণে ফলসা খুব একটা দেখা যায় না। বইচি দেখা যায় না। বইচি গাছ খুব বেশি রয়েছে বৈদ্যবাটী খালের। বৈদ্যবাটী খালও আমি আবিষ্কার করেছি। একদিন হঠাৎ আমার ওখানে ব্যান্ডেলে আমার ছোটদির বাড়ি, আমি ট্রেনে যেতে যেতে দেখতাম যে এত ফাঁকা জায়গা। একদিন আমি নেমে পড়লাম,
নেমে পড়ে ওদিকে স্থানীয় লোক আমাকে বারণ করছে, আমারও ভয় করছে, এত ফাঁকা, আরে বাবা এত পাখি, মানে ওই পাখিগুলো তখন তো আমি ইংরেজি নাম জানি না, হ্যাঁ ওটাকে ওই ধরো ওই স্থানীয় নামে জানি, কিন্তু পরে পরে জানলাম, সব লোকজনকে নিয়ে গেলাম, আরও ভালো ভালো পাখি দেখা গেল, প্রজাপতি ওখানে প্রচুর, বর্তিপাটি খালে। গেছিস তুই কখনো? আবার শুনেছিস? প্রচুর প্রজাপতি ওখানে, এখনো ঝোপঝাড়গুলো রয়েছে। প্রজাপতি যদি দেখতে চাও শিবরাত্রির এক সপ্তাহ পরে ওই জয়ন্তীতে যাও, বক্সা জয়ন্তী। হে তো আলাদা গল্প, ওই টাইমে পাডিং করে না, এত সুন্দর না, তুমি ওই শিবরাত্রিতে লোকের খুব শীতের- ভিড় হয়, তার একটু পরে বর্ষার এক পরে সপ্তাহ যাবে 10 দিন সবচেয়ে পরে বেশি। গেলে দারুণ বর্ষার পরে প্রজাপতি পাওয়া সবচেয়ে যাবে। বেশি, শিবরাত্রি কখন হয়? বর্ষার পরে সবচেয়ে বেশি। ফেব্রুয়ারি মাসে। শিবরাত্রি 10 থেকে 15 দিন পরে গেলে শিবরাত্রির সময় ডিস্টার্ব হয়ে যাবে জায়গাটা। ফেব্রুয়ারি মাস তো। ওই ছোট মহাকালের হ্যাঁ। আগে আর প্রজাপতিতে ভরে যায়। বক্সার প্রজাপতি তো বিখ্যাত, বক্সার প্রজাপতির উপর বই নর্থ আছে। বেঙ্গলে এমনি, নর্থ বেঙ্গল বলো, আসাম বলো, সব মানে ওই একটা প্রজাপতি। জায়গা, খুব অল্প জায়গার মধ্যে প্রচুর ভ্যারাইটির প্রজাপতি পাওয়া যায়। হুম হুম। এই জানো তো তোমাদের নামটা, এই তো অনেক বললাম আর কি। হ্যাঁ তারপরে আস্তে আস্তে আর কি ইয়ে হলো? ও আগ্রহটা তো আমার ওইভাবেই হয়েছে। এবার আমি আশপাশে ঘুরছি, ঘোরাঘুরি করছি, দেখছি, আমি জানি যে আমি দেখি আর কেউ দেখে না। আর আমাদের একটা ছোট সাইকেল ছিল, সেই সাইকেল নিয়ে আমি অনেক দূরে দূরে চলে যেতাম। দূর বলতে এরম 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টার, আমি খুব সাইকেল, এখনো আমি 1.5 ঘন্টা 2 ঘন্টা রোজই সাইকেল, ভোরবেলায় বেরিয়ে যাই 5:30টার সময়। এইবার সেরম করতে করতে ঘুরতে ঘুরতে একদিন আমি এতে চলে গেছি। ও না, তার আগে একটা কথা বলি, আমার বর্দার নাম হচ্ছে শঙ্কর পাত্র। বর্দা অনেক পত্রপত্রিকা কিনতো। আচ্ছা দেখলাম যে প্রকৃতিক জ্ঞান বলে একটা পত্রিকা মাঝে মধ্যে কিনতো, সেটা 3-4 মাস ছাড়া বেরোতো। আমি ওটা খুলে দেখলাম, আরে পাখি তো দেখে অন্য লোকও, আরো লোক পাখি, সেখানে অজয় হোম ওটা বার করতেন। অজয় হোমকে তখন আমি জানতাম না, অজয় হোমের বোন তখন আর দেখিনি। এবার বাবা আরো লোকে আছে, পাখি দেখে তাহলে, এইরকম ব্যাপার। আমি বড়নগরে স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে চলে যেতাম প্রায়, আর ওখানকার মালি আমাকে বাধা দিত না। ওখানে প্রচুর গাছপালা আছে, প্রজাপতি প্রচুর, পাখিও। আমাকে একদিন বললো, খোকা তুমি তো এখানে পাখি দেখতে আসো। তখনকার দিনে খাকির হাফ প্যান্ট, নীল হাফ শার্ট, এরকম ফুল প্যান্টের খুব একটা তো চল ছিল না, পরে পরে হয়েছে। তুমি এখানে পাখি দেখতে আসো, আমাদের একজন বাবু আছেন, দেখেন পাখি। তাই নাকি? বলো ওই দেখো। কিন্তু অজয় হোমকে আমি অন্তত 50 বার দেখেছি, কিন্তু কথা বলা যায় না, একদম আলাপি নয়। উনি যে পত্রিকা বার করতেন, সেই পত্রিকার যে অ্যাসিস্ট্যান্ট এডিটর ছিলেন কুশল মুখার্জি, তার সঙ্গে আমার পরবর্তীকালে ভীষণ সম্পর্ক হয়। প্রকৃতি সংসদ বলে একটা সংগঠন তারা চালাতেন, আমি তার মেম্বার ছিলাম। তাকে বলেছিলাম, উনিও বলেছিলেন যে অজয় একদম আলাপি নয়, কথা বলতে চাই, হ্যাঁ হুঁ করে। আমি সেইভাবে আর কথা বলা হয়নি, কিন্তু বহুবার দেখেছি উনি দেখছেন, প্রজাপতি দেখছেন, ছবি তুলছেন। উনি স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের যে লাইব্রেরির, উনি ছিলেন লাইব্রেরিয়ান, ফলে ওটার কর্মক্ষেত্র ছিল। তো এইভাবে তারপর অজয় হোমের বই, ওই লেখাগুলো যখন পড়ছি আমি, এতে আরও অনেকের লেখা, মানে যে পাখি তো উঠত লোকও দেখে। 73 সালে অজয় হোমের বাংলার পাখি বলে একটা বই বেরোলো, সেটা খুব বিখ্যাত বই। তার আগে সেলিম আলির একটা ইন্ডিয়ান বার্ডস বলে বই আছে। এসব তো আমি যখন বলছি তার 20-25 বছর পরে আমার হাতে আসছে, দেখছি। তখন আমি আস্তে আস্তে ইংরেজি নামগুলো জানছি, তার সায়েন্টিফিক নেমগুলো জানছি। তখন তো এখনকার দিনে যেমন এত বইপত্র ছিল, সেরকম কিছু বই নেই। এখন তো এক্ষুনি জানা যায় সব, হ্যাঁ এক্ষুনি একদম। তুমি ছবি তুললে এক্ষুনি জানা যায়। হ্যাঁ তারপরে তো নেটে তুমি ইন্টারনেট দিয়ে দিলে, আছে, সেটা তো হ্যাঁ কিছু ছিল না। ভীষণ গুগল অসুবিধা। সমস্ত বলে দেবে। ভীষণ অসুবিধা। তারপর ওই বই দেখলাম, তারপর আস্তে আস্তে জানলাম। কিন্তু আমি রামকাংড়া পাখি, অজয় হোমের বর্ণনা এমন যে শুধু বর্ণনা পড়েই তুমি সেটা জানতে পারবে। দক্ষিণেশ্বরও আমি খুব চলে যেতাম। দক্ষিণেশ্বরে যে পঞ্চবটির যে অংশটা, ওখানে প্রচুর পাখি টাকি ছিল, এখন তো পরিষ্কার করে এখন তো ফেলেছে। পরিষ্কার করে ফেলেছে। অনেক হনুমান ছিল, জানো। হ্যাঁ এখন তো হনুমান ওইখানে আছে, একটা খুব হ্যাঁ কমে গেছে। এবার ওই বটগাছেতে দেখি একটা ছোট পাখি সাদা এবং কালো ঘোরাঘুরি করছে। আমার মনে হলো যে অজয় হোমের পাখিতে বইতে এইরকম বর্ণনা দেখেছি তো আমি। তো
বাড়িতে এসে অজয়ের বই খুললাম। আমার ছিল না, একজনের ছিল। সে ওরকম কীভাবে কিনেছে সে খুব একটা পাখির লোক নয়। তার কাছে বইটা নিয়ে আমি দেখলাম রামগাংড়া বলে লেখা রয়েছে এবং গ্রেট টিট, তখন নাম ছিল গ্রেট টিট, এখন সিনেরিয়া স্ট্রিট হয়েছে। সিনেরিয়া স্ট্রিট হয়েছে নয়, সিনেরিয়া স্ট্রিটটা অলরেডি ছিল, ওর দুটো সাবস্পিসিস আছে, এই দুটো সাবস্পিসিস স্পিসিস হয়ে গেছে। আমাদের এখানে যেটা আছে সেটা হচ্ছে সিনেরিয়া স্ট্রিট, আর জাপানে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে গ্রেট টিট। অনেক সাবস্পিসিস তো স্পিসিস হয়ে যাচ্ছে জানো। আমি কিন্তু অজয়মের ওই বর্ণনা থেকেই অনেক পাখি চিনতে পেরেছি। যেমন ধরো জয়পুর বিলে ঘুরছি বা ঘুপাড়া ভেড়িতে ঘুরছি, জলের ধারে ধারে তো সব ওয়েডার পাখি ঘুরছে, ধরো এই এখনকার যেটা আমরা বলি স্যান্ড পাইপার বলি, স্নাইপ বলি ইত্যাদি। তখন স্থানীয় লোক বাটান বলতো, বাটান বাটান বালু বাটান, আমি ওই নামেই জানতাম। সেলিম আলির বইতে তো বাবা কিন্তু 2-3 রকমের বালু বাটান রয়েছে, স্নাইপ রয়েছে 2-3 রকমের। এই অজয়মের বইতে আগে দেখেছিলাম, তখন তার এই নাম, ইংরেজি নাম টামগুলো এইভাবেই জানতাম। তারপর আস্তে আস্তে আমি স্কুলে খুব একটা পড়াশোনা করিনি জানো নিশ্চয়ই, এইরকম ঘোরাঘুরি করি বলে 9-এ ফেল করলাম। তারপর আবার 10-এতে তুলে দিল, 10-এতেও ফেল করলাম করে। তারপর বড়দি বললো তুই স্কুলটা পাস কর, নাহলে তোকে আবার ভর্তি করে দেবে। ফলে ওই কোনো রকম হায়ার সেকেন্ডারি পাস করলো, তখন হায়ার সেকেন্ডারি বলতে 11 ক্লাস। এইভাবে পড়াশোনা খুব একটা কিছু করলাম না, মানে হলো না। মনটাই স্কুল কলেজের বই বা সেখানকার তোমার পরিবেশ পরিস্থিতি, মাস্টারমশাই খুব একটা আমাকে টানতো না, কিছুই টানতো না। ওই কিন্তু আপনাকে প্রকৃতিটা খুব টানতো। টিফিন পর্যন্ত সে তার একটা কারণ আছে। আমি যখন 9-এ উঠলাম তখন যে স্কুলে ভর্তি হলাম সেটা একদম লাইনের ধারে। তোমরা জানো যে মেয়েদের একটা বঙ্গশিশু বালিকা বিদ্যালয় বলে একটা স্কুল আছে লাইনের ধারে, ওখানে জোড়াসাতলা বলে যে ছেলেদের স্কুলটা, আগে তো বালক বালিকার নাম ছিল, তো সেই জোড়াসাতলা স্কুলে আমি পড়তাম। কিন্তু জোড়াসাতলা স্কুলের খুব নাম আছে তো। হ্যাঁ, তখন খুব নাম ছিল, তখন আরো নাম ছিল। আমার ভাল লাগতো না, মানে এই এতক্ষণ আটকে রয়েছে এই জিনিসটাই আমার ভাল লাগতো না। প্রকৃতির মাঝখানে লাইনটা পেরিয়ে একদিন আমি চলে গেছি, তখন তো লাইনের উপরে বাড়িঘর দর হয়নি। 10-15 মিনিট যাওয়ার পরই ওখানে একটা পুরনো চার্চ আছে, তখন বলেছিল 200 বছর, এখন 250 বছরের 260 বছর হয়ে গেল। তার ডান দিকে বাঁ দিকে প্রচুর বাঁশ ঝাড়। হঠাৎ দেখি ডান দিক থেকে একটা সাদা লম্বা ল্যাজওয়ালা পাখি বাঁ দিকে। আমি তো প্যারাডাইস ফ্লাইক্যাচের নাম জানি কোনোদিন শুনিনি, ওরকম আমার 15-16 বছর বয়স। মণ্ডলদা বলে একজন পরে নাম জেনেছি, তার সঙ্গে আমার খুব ভাব হয়ে গেল। উনি তখন ওখানে পাইচারি করছেন, আমাকে বললেন কি খোকা পাখি দেখছো? আমি হ্যাঁ। উনি ল্যাজকে ন্যাজ বলতেন, নৌকোকে লৌকো বলতেন, ওই আগেকার দিনে যেন একটা রয়েছে। কত বড় ন্যাজ দেখেছো? আমি এটার নাম জানো? আমি না। বলে একে বলে ফিতে বুলবুল। এরও 15-20 বছর পরে আমি সেলিম আলির বইতে দেখছি রিবন বুলবুল বলে লেখা, তোমরা এখনো দেখতে পারো। আমি দেখি কিছুই তো তফাৎ নেই। এই যে আমি একটা ফুলের কথা বললাম, সাদা ফুল যেটা আমরা বলি চন্দ্রপুষ্প, আমি তো ইংরেজি বইতে দেখছি মুনফ্লাওয়ার বলে লেখা রয়েছে। এইরকম হয় আর কি। তো ওই যে আমি প্যারাডাইস ফ্লাইক্যাচার দেখলাম, তারপর বাঁশঝাড়ের নিচে দামা ঘুরছে। দামা নামটা তো জানতাম না, আমার গ্রামে ওটাকে লাল শালিক বলে, দামা নাম আমি পরে দেখেছি। তারপর ওই মোনার ঘুরছে, এইসব দেখেছি। শীতকালে ভাড়িটার ফ্লাইক্যাচার, তখন তো ওটা আমার একটা নেশা হয়ে গেল, সময় পেলেই ওপারে চলে যাচ্ছে। যেতে যেতে আমি জয়পুর বিলের সেই, তখন তোমার বম্বে রোডটা তৈরি হচ্ছে, অনেক লোকজন দুদিকে, তখন তো মেশিনপত্র ছিল না, লোকজনই করতো, পিয়ারে সব লোকজন আদিবাসী। মণ্ডলদা একদিন বললো যে তুমি ওপারটা চলে যাও, আরো পাখি। মণ্ডলদা আমার তো ভয় করে ওপারে যেতে, বলে কিসের ভয়, চলো আমি নিয়ে যাবো, আমাদের জমি আছে। ওরে বাবা, স্টোনচার নামটা পরে জানলাম, তারপর তো ফিটান পরে জানতাম। সেসব খালে টালে ঘুরছে দেখছি। তারপর আমরা যেটাকে মনিটর বলি, কি বলি, গোসাপ বলি, সেসবটা এখন কমে গেল প্রায়। কি সব গোসাপ ঘুরছে জলের ধারে ধারে, ওরে বাবা। আর আমি এখানে তো ওই অত শামুক খেল দেখে খুব অবাক হয়েছিলাম, ওখানে আরও অনেক শামুক, আরও